আচমকা কেউ একজন নীলের হাত ধরে হেঁচকা টান দিয়ে নীলকে একটা ঘরের ভিতর টেনে নিয়ে গেল। এই আকস্মিক আক্রমণে নীল খানিকটা ঘাবড়ে গেলেও নিজেকে স্বাভাবিক রেখে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকায়। নীল এর দিকে তাকিয়ে দাঁত বের করে বিশ্বজয় করা হাসি দিচ্ছে। কথা নীল ভ্রু কুঁচকে কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে থেকে ঘরের বাইরে যেতে নিলে কথা আবার নীলের হাত টেনে ধরে। ঘরের দরজা ভিতর থেকে আটকে দিয়ে নীলের বুকে নিজেকে চেপে ধরে ফিসফিস করে কথা বলল, চলে যাচ্ছেন কেন? এতদিনে একটা খবর নেননি, উল্টো আমি ফোন করেছি সেটাও ধরেননি। ব্যস্ত ছিলাম। তুই তো জানিস নিতুর বিয়ের জন্য ব্যস্ততা ছিল। কথাটা বলতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীল। নীলের অবস্থা বুঝতে পেরে নীলকে ছেড়ে দিয়ে কথা বলল, আমি আপনাকে অনেক ফোন করেছিলাম। নিতু আর কাব্য ভাইয়ার কথা বলার ছিল আপনাকে। নিতু কাব্য ভাইয়াকে ভালোবাসে। এই কথাটা জানানোর জন্য আপনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু আপনি ফোন ধরেননি। কথার কথায় বেশ অবাক হয়ে নীল জিজ্ঞেস করল, এক মিনিট, তুই জানতি কাব্য আর নিতুর কথা? হ্যাঁ জানতাম, আর আপনাকে বলতেও চেয়েছিলাম কিন্তু পারিনি। তারপর আমি নিজের বুদ্ধি খাটিয়ে ভাইয়া আর নিতুর বিয়ে করিয়েছি। কি, তুই করিয়েছিস ওদের বিয়ে? হ্যাঁ। কেন? কথা, তুই কি পাগল হয়ে গেছিস? এটা কি করেছিস? নিতুর বিয়ে কাব্য এর সাথে করিয়েছিস, তাও এভাবে। কথা, সবকিছুতে তোর বাচ্চামো স্বভাবটা আনার কি দরকার বলতো? এতটা বড় হয়েছিস কিন্তু ম্যাচিউরিটি আসে না কেন তোর? এই বাচ্চামো স্বভাবের জন্য আর কত ঝামেলায় পড়তে হবে বলতো? এভাবে বলছেন কেন? আমি যা করেছি নিতু আর ভাইয়ার ভালোর জন্যই করেছি। সব দিক বিবেচনা করেই আমি এভাবে বিয়ের প্ল্যান করেছিলাম। সব দিক? তা কোনো দিক বিবেচনা করেছিস তুই? আমাকে একটু শোনাতো। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বোনের বিয়ে করিয়েছিস কোনো দিক বিবেচনা করে? তাও আবার এভাবে পালিয়ে? কি বলতে চাইছেন আপনি? আপনি নিজেও তো আপনার বেস্ট ফ্রেন্ডের বোনকেই বিয়ে করেছেন, আর পালিয়ে বিয়ে করার কথা বলছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের বিয়েটা কোনো পরিস্থিতিতে হয়েছে। এটা কেমন কথা নীল? নিজের বোঝ 16 আনা, অন্যের 1 আনাও না। যেই কাজগুলো আপনি নিজে করেছেন সেগুলো আমার ভাইয়া করলে দোষের কি আছে? ওকে ফাইন, সব মানছি, কিন্তু এভাবে দুই পরিবারকে জানিয়ে ঝামেলা বাড়ানোর কি দরকার ছিল? দুই পরিবারকে জানানোতে ঝামেলা বাড়েনি, বরং কমেছে। আদনান ভাইয়া আর নিতুর বিয়ে ভেঙেছে। কাব্য ভাইয়া জীবনে সুখী হওয়ার নতুন কারণ পেয়েছে। আর আমার বিশ্বাস দুই পরিবারের সবাই এই বিয়েটা মেনে নেবে। ইয়াহ রাইট। হ্যাঁ, আমার তো মনে হয় এটাই সুযোগ, সবাইকে আমাদের বিয়ের কথাটাও বলে দেওয়া উচিত। একই সাথে আমার আর নিতুর দুজনেরই শ্বশুর বাড়ি যাওয়া হয়ে যাবে। কি বলেন? মাথা খারাপ তোর? এমনিতেই যেই আগুন লাগিয়েছিস এখন আবার সেই আগুনে ঘি ঢালতে চাস? আমাদের বাবা মা যদি এখন আবার আমাদের বিয়ের কথা জানতে পারে তাহলে বুঝতে পারছিস কি হবে? কি হবে? ছাগলি। আস্ত একটা ছাগলি তুই। সব ভালো আর বুদ্ধিমান তো আপনি একাই, তাই না? এখন যদি সবাইকে বলি যে আমরাও বিয়ে করেছি, হয় তোর বাবা হার্ট ফেল করবেন, না হয় আমার মা। কিন্তু কতদিন এভাবে লুকিয়ে রাখবেন বিয়ের কথা? আমি আপনার স্ত্রী হয়েও আপনার প্রতি কোনো অধিকার দেখাতে পারি না। অধিকার নিয়ে বড় মুখ করে বলতে পারি না আমি আপনার বউ। আর একটু ধৈর্য ধর, আমি কিছু একটা চিন্তা করি, তারপর সুযোগ বুঝে বাবাকে সব বলে দেব। আপনি আসলেই একটা মেরুদণ্ডহীন। আপনাকে ভালোবাসাটাই আমার অন্যায় হয়েছে। বিয়ে করেছেন কিন্তু বাড়িতে সেই কথা বলার সাহসটুকু নেই আপনার। আপনার চেয়ে 1000 গুণ ভালো আমার ভাইয়া। আমি এক প্রকার জোর করে তার বিয়ে করিয়েছি, তবুও সে সেই বিয়েটা সবার সামনে একসেপ্ট করেছে।
আপনার মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়নি। কথাগুলো এক নাগারে বলে দম ছাড়ল কথা। বড় বড় কতগুলো নিঃশ্বাস নিয়ে নিল। অনেকটা হাঁপিয়ে গেছে সে। কিন্তু নীলকে এই কথাগুলো না বললেই না। বিয়ে করতে পেরেছে কিন্তু বলতে পারছে না কাউকে। নীল কিছুক্ষণ মাথা নিচু করে থেকে একটা দম টেনে কথাকে জড়িয়ে ধরল। এভাবে কোনো কথা বার্তা ছাড়াই হুট করে কথাকে জড়িয়ে ধরায় কথা পুরোই থমেরে গেছে। আবার রাগও হচ্ছে, বিয়ের কথা কাউকে বলছে না কিন্তু চিপকাচিপকি ঠিকই করছে। নীল কথা গলায় আস্তে আস্তে মুখ গুজে দিচ্ছে, যার কারণে কথার ভীষণ সুরসুরি লাগছে। লজ্জাও করছে অনেক। লজ্জায় কথা তার চোখ দুটো বন্ধ করে নিয়েছে। নীল কথার গলায় আলতো করে কয়েকটা চুমু খেয়ে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এবারও কথা বেকুব বনে দাঁড়িয়ে আছে, সে কি ভেবেছিল আর কি হয়ে গেল। রাতে কাব্যের ঘরে কলি বেগমের দেওয়া লাল একটা শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে নিতু। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, পায়চারি করছে সারা ঘরে। কিশোর সাহেব আর নজরুল সাহেব কথা বার্তা বলে নিজেদের মধ্যে নিতু আর কাব্যের বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছেন। যদিও খুশি কেউই হতে পারেনি, তবুও এখন বিয়ে হয়ে যাওয়ার পর কোনো ঝামেলা করা মানে লোক হাসানো, যেটা নজরুল সাহেব একদমই চান না। সামনেই চেয়ারম্যান পদের নির্বাচন, আর এই পারিবারিক ঝামেলার জন্য সে তার অতি কাঙ্ক্ষিত চেয়ারম্যান পদটা হারাতে দেবেন না কিছুতেই। ঘুমটা খানিকটা খুলে যাওয়াতে নিতু সেটা টেনে মাথায় উঠাচ্ছিল, তখন খট করে দরজা খোলার শব্দ হল। দরজার ঠিক উল্টো দিকে ঘুরে দাঁড়ানো ছিল নিতু। সেখানে দাঁড়িয়েই এক প্রকার কাঁপা শুরু করে দিল সে। বিয়ের প্রথম রাত বলে কথা, এই রাতটা নিয়ে সবারই কম বেশি ভয়ভীতি থাকে। নিতুর তো হয়তো একটু বেশিই ভয় করছে, কারণ যেই পরিস্থিতিতে বিয়ে হয়েছে। না জানি কাব্য কিভাবে রিয়েক্ট করে। পিছনে কারো উপস্থিত টের পাচ্ছে নিতু। দরজা খুলে লোকটা ঘরে ঢুকেছে। এই সময় ঘরে কাব্য ছাড়া অন্য কেউ আসবে না, মানে লোকটা কাব্য। কাব্য ঘরে এসেছে ভাবতেই যেন নিতুর কাঁপাকাঁপি কয়েকগুণ বেড়ে যায়। নিতু তার ঘুমটা আরও খানিকটা নিচে টেনে ঠিক করতে গেলে ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ে তার। নিতু ভয় আর সংকোচে চোখ বন্ধ করে আছে। ঠিক তখনই পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা নিতুর কোমর জড়িয়ে ধরল। নিতু যেন লোকটার এই কাজে পুরোই ফ্রিজ হয়ে গেছে। লোকটার হাত ধীরে ধীরে শাড়ির ভিতর দিয়ে নিতুর পেট স্পর্শ করে। পেটে হাত দিতেই লোকটা জোরে একটা চিমটি কেটে দেয় নিতুর। লোকটার এহেম কাণ্ডে নিতুর চোখ কপালে উঠে গেছে। নিতু ঘোমটা খুলে চোখ বড় বড় করে পিছন দিকে ঘুরতেই আরেক দফা মেরে যায়। নিতুর সামনে দাঁতের পার্টি বের করে হেসে কুটিকুটি হচ্ছে কথা। আর নিতু বেকুবের মতো দাঁড়িয়ে আছে। নিতু আর কাব্যের বাসরঘর সাজানো হয়নি, তাই কথা কিছু ফুল নিয়ে এসেছিল ঘরটা কোনোরকম সাজাতে। ঘরের ভিতরে এসে নিতুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু মজা করার জন্যই কাব্যের অভিনয় করেছে। নিতু বাজখাই গলায় চেঁচিয়ে কথার উদ্দেশ্যে বলল, চুপ পেতনি, হাসবি না একদম, বলে দিল ম। এমন করলি কেন? আমি কি নাকি ভেবেছিলাম? কথা দুষ্টুমি ভঙ্গিতে চোখ মেরে বলল, কি ভেবেছিলে ভাবি? যে ভাইয়া বুঝি একটু দুষ্টু দুষ্টু কাজ করছে তাই না? ইস, পেকে গেছিস অনেক মনে হচ্ছে। তুই পুচকি এখনো বুঝলি? আমি তোর ভাবি হই। এহহ, আমিই বানিয়েছি তোকে আমার ভাবি। নয়তো পুরো এলাকার মেয়েদের ক্রাশ ছিল আমার ভাই। সে থাকতেই পারে, কিন্তু জামাই তো আমার হয়েছে। থ্যাঙ্ক মি লেটার বেবস। যা দূর হ। এখনো পর্যন্ত নিজের বিয়েটার কিছু করতে পারলি না, কিন্তু আমাদের বিয়ে ঠিকই করিয়ে দিল। নিতুর কথা শুনে কথা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। সে আর নীল বিয়ে করেছে, তারাও পালিয়ে বিয়ে করেছে, কিন্তু তার স্বামী সেটা কাউকে বলার সাহস রাখে না।
কথাটা চিন্তা করতেই কথার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কথা টপিক চেঞ্জ করে হাতে করে নিয়ে আসা ফুলগুলো দিয়ে কাব্য আর তানিয়ার ঘরটা কোনোমতে সাজিয়ে দিয়ে গেল। কথা বেরিয়ে যেতেই নিতু আবারও ঘুমটা টেনে বিছানার মাঝ বরাবর বসে পড়ল। কথা নিজের ঘরে এসে আলমারি খুলে লাল একটা শাড়ি বের করে। গত বছর ঘুরতে গিয়ে লুকিয়ে শাড়িটা কিনেছিল সে। শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শাওয়ার শেষ করে শাড়িটা পরে বের হয় কথা। যদিও আজকে তার শাড়ি পরার কোনো কারণ নেই, তবুও কেন যেন সে শাড়িটা পরেছে। মানুষের মনে হুটহাট অনেক ইচ্ছা জাগে, যেসব ইচ্ছা সম্পূর্ণই ভিত্তিহীন। তবুও সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারলে মনে এক ধরনের ভালো লাগা কাজ করে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল পেঁচিয়ে বুকের কাছে নিয়ে কথা তার ভেজা চুলগুলো পিঠে এলিয়ে দিল। আজ কোনো কারণ ছাড়াই তার সাজতে ইচ্ছে করছে। ড্রেসিং টেবিলে রাখা কাজলটা হাতে নিয়ে চোখে দিতে শুরু করল সে। হঠাৎ পিছনে একটা ছায়ামূর্তি দেখে ভয় কেঁপে উঠল কথা। এত রাতে এভাবে কে দাঁড়িয়ে আছে? দরজা ঠেলে ভিতরে ঢুকতেই বেশ অবাক হয় কাব্য। বিছানার মাঝ বরাবর নিতু বড় একটা ঘোমটা টেনে বসে আছে, আর ঘরটাও ফুল দিয়ে সাজানো। যদিও সাজানোটা অনেক জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু সুন্দর লাগছে দেখতে। কাব্য দরজা আটকে দিয়ে আলমারি খুলে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে নিতু ঘোমটা উঠিয়ে দেখল সবটা। কিছুক্ষণ সে চিন্তা করল কাব্য এখন কি করবে। হয়তো ঝগড়া করবে, নয়তো নাটকের নায়কদের মতো বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়বে। কাব্য কোনটা করবে? নিতুর ভাবনার সুতোয় টান পড়ে ওয়াশরুমের দরজা খোলার শব্দে নিতু পুনরায় ঘোমটা টেনে বসে পড়ে। কাব্য এক নজর নিতুকে দেখে টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। কাকে পাগল করার জন্য শাড়ি পরেছিস? হ্যাঁ, কথার ঘরের ব্যালকনির কাছে হেলান দিয়ে কথাটা বলল নীল। ঘরে দ্বিতীয় একজন ব্যক্তির উপস্থিতি আগেই টের পেয়েছিল কথা। সেই ব্যক্তিটি যে নীল এটাও আন্দাজ হয়েছিল কথার, তাই তো নীলকে সামনে দেখে খুব একটা অবাক সে হয়নি। হাতের কাজলটা ড্রেসিং টেবিলে রেখে শাড়ির আঁচলটা কোমরে গুজে দিয়ে নীলের দিকে ঘুরে দাঁড়ালো কথা। কথাকে দেখে নীল মুখ হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম নীল কথাকে এভাবে শাড়িতে দেখছে। তানিয়ার হলুদে দেখেছিল, কিন্তু সেদিন রাগারাগিতেই সময় পার করেছে দুজন। সাজবিহীন কথাকে দেখে নীলের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। সদ্য গোসল করে আসার কারণে ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি মেঝেতে পড়ছে। শাড়ি কোমরে গুজে দেওয়ায় কথার ফর্সা পেটের অনেকটা বেরিয়ে আছে, যেটা নীলের চোখ এড়ায়নি। কেমন ঘোর লাগানো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে চারপাশে। নীলের চোখে নেশা ধরে যাচ্ছে কথার সৌন্দর্যের, তবুও নিজেকে শক্ত করে ধরে রেখেছে সে। কোনো একটা সংকোচ কাজ করছে নীলের মনে, যার কারণে নীল কথার দিকে আগাতে পারছে না। নীলের অবস্থা কথা ভালোভাবেই বুঝতে পারছে। বিয়ের এতদিন হয়ে গেছে, অথচ সুযোগ থাকা সত্ত্বেও নীল কথার কাছে আসেনি। নিশ্চয়ই নীলের মনে কোনো সংকোচ কাজ করছে। কথা নিজে থেকেই একটু এগিয়ে এসে নীলের শরীর ঘেঁষে দাঁড়াল। কথা নীলের এত কাছাকাছি আসাতে নীলের বেশ অস্বস্তি হচ্ছে। কথার হাত ধরে কথাকে নিজের কাছে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় নীল বলল, আচ্ছা কথা, অনেক রাত হয়েছে, তুই ঘুমা, আমি যাই। গুড নাইট। নীলের কথায় কথা ভ্রু কুঁচকে বলল, যাই মানে কি? তোকে দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে তাই যাই আর কি। কোথাও যাচ্ছেন না আপনি, আমার সাথে আজ এখানেই থাকবেন। কথাটা বলতেই কথা আবার নিজেকে নীলের শরীরের সাথে চেপে ধরল। কথা, তুই সশর আমার সামনে থেকে এত কাছে আসছিস কেন?
কেন আমি তোমার কাছে এলে কি সমস্যা? আমি না তোমার বউ। তা তো সব ঠিক আছে, কিন্তু তুই এত পাতলা শাড়ি পরেছিস কেন? অনেকটা কাঁপতে কাঁপতে কথাটা বলল নীল। নীলকে ছেড়ে দিয়ে নীলের কলার চেপে ধরে বাজখাই গলায় চেঁচিয়ে উঠল কথা। এই একই ধরনের শাড়ি যখন মুনতাহা পেতনি পরে তখন তো দেখতে খুব মজা লাগে। আর এখন আমি পরেছি, তোমার ঘরের বউ পরেছে বলে ভালো লাগছে না। নিজের বউ ভালো লাগে না, আর অন্য মেয়েদের সাথে লুতুপুতু করিস। জানে মেরে ফেলব তোকে আমি। কথার এহেম কাণ্ডে নীল ভ্যাবাচেকা খেয়ে কথার মুখের দিকে তাকিয়ে আছে। যদিও এই মুহূর্তে কথার চোখে মুখে অসীম রাগ ছাড়া আর কিছুই নেই, তবুও এই পরিস্থিতিতে নীলের চোখ কথার ঠোঁটে আটকে যাচ্ছে। কথার লিপস্টিকহীন গোলাপি ঠোঁট দুটোর দিকের কিছুক্ষণ তাকিয়ে থেকে নীল আচমকা কথার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে। ঝগড়া চলাকালীন এভাবে কিস করে বসবে নীল, এটা কথার ধারণার বাইরে ছিল। কথা নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোড়া শুরু করলে নীল এক হাতে কথার কোমর আঁকড়ে ধরে, অপর হাত দিয়ে কথাকে দেয়ালের সাথে চেপে ধরে। তবুও কথা নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতেই থাকে। ঝগড়ার মাঝে বাধা দেওয়াতে কথার আরও বেশি রাগ হয়, যার কারণে সে নীলকে নিজের কাছে থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় কথা। এখন তার রাগ অনেকটা কমে গেছে। এখন অবশ্য ভীষণ লজ্জা লাগছে কথার, কারণ নীলের হাত কথার পিঠে বিচরণ করছে। কথা চোখ বন্ধ করে শুধু সেই মুহূর্তটা উপভোগ করছে। আরও কিছুক্ষণ পর নীল কথার ঠোঁট ছেড়ে দিয়ে কথাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। কথা এখনও লজ্জায় চোখ বন্ধ করে আছে। কথাকে বিছানায় শুইয়ে দিয়ে নীল তার পরনের শার্টটা খুলে বিছানার উল্টো দিকে ছুঁড়ে মারল। কথার নিঃশ্বাস খুব দ্রুত উঠানামা করছে, লজ্জায় সে নীলের দিকে তাকাতে পারছে না। এখনও চোখ বন্ধ করেই আছে। নীল নিজের সমস্ত ভর কথার উপর ছেড়ে দিয়ে কথার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। উন্মাদের মতো চুমু খাচ্ছে নীল কথার গলায়, ঘাড়ে, গালে। মাঝে মধ্যে দুয়েকটা কামড়ও দিচ্ছে। কথা শক্ত করে নীলকে আঁকড়ে ধরে আছে, দুটি মন ডুব দিচ্ছে ভালোবাসার সাগরে। নিতু, আমার পাটা খুব ব্যথা করছে, টিপে দে তো। ঘরে ঢুকতেই কাব্যের এমন কথায় বেশ অবাক হয় নিতু। একটু আগে কাব্য সিগারেট নিয়ে ব্যালকনিতে চলে গেলে নিতুর বাসররাতের স্বপ্নে পানি পড়ে যায়। একরাশ রাগ মনে নিয়ে নিতু কাব্যের পিছন পিছন ব্যালকনিতে যায়। সেখানে গিয়ে সে দেখে কাব্য মনের সুখে স্মোক করছে আর ধোঁয়া আকাশের দিকে ছুটছে। কাব্যকে সরাসরি কিছু না বললেও মনে মনে 100টা গালি দিয়ে ঘরের ভিতর চলে আসে সে। বিয়ের প্রথম রাত কোথায় বউয়ের সাথে একটু রোমাঞ্চ করবে তা না, সে বাইরে গিয়ে ধোঁয়া উড়াচ্ছে। বলি কি, আপনি কি বিবাহিত নাকি ব্যাচেলর? এত সুন্দরী একটা বউ রেখে মানুষ সিগারেট হাতে নেয় কোনো আক্কেলে? নিতু একা একা কিছুক্ষণ বকবক করে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঘরে ঢুকতেই কাব্য এই কথাটা বলে বিছানায় বসে পা বাড়িয়ে দেয় সামনে। নিতুকে ওয়াশরুমের দরজার কাছেই দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য বলে, কি রে, এখনো ওখানে দাঁড়িয়ে আছিস যে? আয়, কাছে আয়, পাটা টিপে দে, ভীষণ ব্যথা করছে। নিতু কাব্যের কথা শুনে অবাকের শেষ সীমায় পৌঁছে বলে, কি বললেন? পা টিপে দেব? কাব্য খুব শান্ত অথচ দুষ্টুমি ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ, জলদি আয়। তুই না আমার বউ, আমার খেদমত করবি না, তাই বলে কি বাসর রাতে পা টিপে দিতে হবে নাকি? তো আর কি করব? না মানে আজকে আমাদের বিয়ের প্রথম রাত, কোথায় আমরা একটু রোমাঞ্চ করব? এটাও তো রোমান্সই শোনা, এইটা একটু ভিন্নধর্মী রোমাঞ্চ। স্বামীর সেবা করা পুণ্যের কাজ বাছা, তাই বলে আজকে রাতে? বলি কি, কালকে আপনার পা টিপে দেই?
আজ রাতে আমরা গল্প করি, একটু রোমাঞ্চ করি। এটাও এক ধরনের রোমাঞ্চ বললাম না? নে পা টিপ এখন। নিতু নাক মুখ কুঁচকে কাব্যের পা টিপতে শুরু করল। কোথায় সে ভেবেছিল তারা দুজন রোমাঞ্চ করবে। আর এখানে কি না সে পা টিপে দিচ্ছে। স্বামীর সেবা করা ভালো, কিন্তু তাই বলে বাসর রাতে এই ধরনের সেবা করতে হবে কে জানত। নিতুর অবস্থা দেখে কাব্যের ভীষণ হাসি পাচ্ছে। বেচারিকে আচ্ছা জব্দ করেছে সে। বাসর রাতে সারা রাত হাত পা টেপাবে সে তার বউকে দিয়ে। অবশ্য এই কাজটা কাব্যকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করার শাস্তি ছিল। বউয়ের গায়ে তো কাপুরুষরা হাত তোলে। কাব্য শাস্তি দেবে, তবে সেটা হবে ইউনিক। এই ধরনের আরও অনেক শাস্তির স্টক আছে কাব্যের কাছে, যা ধীরে ধীরে প্রয়োগ করবে সে। নিতু আধা ঘন্টার মতো কাব্যের পা টিপে দিয়ে কাব্যের গায়ের উপরই ঘুমিয়ে পড়েছে। আর কাব্য নিতুর দিকে তাকিয়ে আছে। যদিও সে বিয়েটা নিজের ইচ্ছায় করেনি, তবুও নিতুর তো কোনো দোষ নেই। নিতুকে ভালো না বাসার কোনো কারণ তার কাছে নেই। তবুও সে তার মনকে বেঁধে রেখেছে শুধুমাত্র তানিয়ার জন্য। কিন্তু এটা তো নিতুর প্রতি অন্যায় হবে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে কাব্যের। কি করবে সে? সূর্যের প্রথম কিরণের একাংশ ব্যালকনির কাচ ভেদ করে কথার চোখে মুখে এসে পড়ছে। চোখে সূর্যের আলো পড়াতে ঘুম ভেঙে যায় আমার। উঠতে গিয়ে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে নীলকে নিজের বুকের উপর পেলাম। নীলকে দেখে কাল রাতের সব ঘটনা চোখের সামনে ভেসে উঠছে। ইস, কাল রাতে আমরা দুজন একসাথে। ভাবতেই কেমন লজ্জা লাগছে আমার। কাল রাতে আমি সঠিক অর্থে নীলের স্ত্রী হয়ে উঠেছি। ইস। নীলকে আস্তে করে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে শরীরে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় নিজের দিকে তাকাতে পারছি না। ভীষণ লজ্জা করছে আমার। ধাত কি জ্বালায় পড়লাম। গোসল সেরে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কথা, আর আয়নার ভিতর দিয়ে ঘুমন্ত নীলের দিকে তাকিয়ে আছে। এখন নীল শুধু এই কথার, আর কারো ক্ষমতা নেই নীলকে কথা এর থেকে আলাদা করার। নীল আর কথা সম্পূর্ণরূপে দুজন দুজনার হয়ে গেছে। কথার ভাবনায় জগতে ছেদ ঘটে কলি বেগমের জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে। কথা, দরজা খুল। এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস? তোর না পরীক্ষা? উঠো। কথা, দরজা খুল। হঠাৎ করে এভাবে কলি বেগমের এসে পড়ায় কথা ভ্যাবাচেকা খেয়ে যায় কি থেকে কি করবে। নীলকে কলি বেগম দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কথা, আমার ডাক কি কানে যাচ্ছে না? উঠছিস না কেন? কথা। এদিকে কথা ভয় ঘেমে নিয়ে একাকার। দরজায় তার মা দাঁড়িয়ে আছে আর ঘরে নীল ঘুমিয়ে আছে। এখন কথা কি করবে? এখন নিশ্চিত একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। কথা, এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? কি করছিলি এতক্ষণ? কথা দরজা খুলে দিতেই কলি বেগম রাগী চোখে কথাটা বলেন। ওয়াশরুমে ছিলাম তাই দেরি হয়েছে দরজা খুলতে। আসলে গোসলটা সেরেই পড়তে বসতাম। তোর যে পরীক্ষা এতটুকু গুরুত্ব কি আছে? এখনই পড়তে বসছি। শোন, বিকেলে গিয়ে নিতুর কিছু কাপড় নিয়ে আসিস খান বাড়ি থেকে। কলি বেগম চলে গেলে কথা দরজা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। একটু আগে কলি বেগম দরজায় টোকা দিল, খুব দ্রুত নীলকে উঠিয়ে ব্যালকনি দিয়ে নিচে নামিয়ে দিয়ে দরজা খুলে দেয় কথা। দরজায় হেলান দেওয়া অবস্থা থেকে উঠে কথা ছুট লাগায় ব্যালকনির দিকে, উদ্দেশ্য নীলকে এক নজর দেখা। ব্যালকনির কার্নিশে দাঁড়িয়ে কথা এদিকে ওদিকে তাকায়, কিন্তু নীলকে আর দেখতে পায় না। হয়তো নীল চলে গেছে। ঘুম থেকে উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায় নিতুর।
ঘড়িতে সকাল 9টা বেজে 23 মিনিট বেজে বসে আছে আর সে কিনা এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দৌড় লাগায় নিতু। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে কোনোরকম নিজেকে পরিপাটি করে রান্নাঘরের দিকে ছুটে যায়। কলি বেগম আগেই সব রান্না একা শেষ করে ফেলেছেন। কাব্য আর কিশোর সাহেব সকালে নাস্তা করে নিজেদের কাজে চলে গেছেন। যেহেতু নিতু আর কাব্যের বিয়েটা পারিবারিকভাবে হয়নি, তাই কোনো রীতিনীতিই পালন করা হয়নি। নিতু কলি বেগমের সাথে কাজ করতে গেলে কলি বেগম নিতুকে কথার ঘরে পাঠিয়ে দেয় পড়ার জন্য। কারণ নিতু আর কথা দুজনেই এবার এইচএসসি পরীক্ষার্থী। ননদিনী কি পড়তে বসেছেন নাকি? কথার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাটা বলল নিতু। ভাবিজি, আসেন আসেন, ননদিনীর ঘরে আসেন। তুই পড়ছিস? ইস, আমার কত পড়া বাকি রে, এই বিয়ে করে পড়ায় মনোযোগী দিতে পারিনি এতদিন। সে না হয় সব বুঝলাম, তা ভাবিজি, বাসর কেমন কাটল? চোখ মেরে। হা, আমার আর বাসর? হ্যাঁ রে কথা, আমার ভাই তো নিরামিষ আমি জানতাম, কিন্তু তোর ভাই আরো বড় নিরামিষ। জানিস কাল সারা রাত আমাকে দিয়ে, তোকে দিয়ে, যা পেতনি দূর হ। তোর ভাই আমাকে দিয়ে তার পা টিপিয়েছেন। লে হালুয়া, এই ছিল তোর বাসর? হি হি হি, এপিক বাসর ছিল তোর। আমার ভাই পারেও বটে। হি হি হি, একদম দাঁত কেলাবি না বলে দিল ম। কেলাবো কেলাবো, 100 বার কেলাবো। কেলা তুই দাঁত, আমিও দেখে নেব তোর বাসরে কি হয়। নীল ভাইয়াকে বলে যদি তোর বাসরের 12টা না বাজিয়েছি না তো আমার নাম নিতু নাহু। বাসর আর নীলের কথা উঠতেই কথার হাসি মুখখানা নিমেষে মলিন হয়ে গেল। কি ভাগ্য তার, বিয়ে তো তার হয়েছে, কিন্তু সেই বিয়ের কথা কেউ জানেই না। কি রে, কি ভাবছিস? কিছু না, পড়া শুরু কর। হুম। পরন্ত বিকেল, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। খান বাড়ির গেইটের ভিতর ঢুকতেই কথার চোখে মুখে খুশির ঝলক ভেসে ওঠে। সকাল থেকেই তার মন খারাপ ছিল। কাল রাতে আবেগের বশে নীলের ভালোবাসায় সাড়া দিল ও এখন কথার মধ্যে অনেক অপরাধবোধ কাজ করছে। এভাবে লুকিয়ে বিয়ে করা আবার লুকিয়ে সংসার করা মোটেও ঠিক হচ্ছে না কথা আর নীলের। আজ কথার খান বাড়িতে আসার পিছনের উদ্দেশ্য মূলত নীলের সাথে এ ব্যাপারে খোলাখুলি কথা বলা। কথার পক্ষে আর মিথ্যে বলা সম্ভব হচ্ছে না। এভাবে পুরো পরিবারকে ঠকিয়ে তারা কখনোই সুখী হতে পারবে না। খান বাড়ির উঠোনে নীলের জিভ দাঁড় করানো দেখেই কথার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠে। নীল বাড়িতেই আছে, নীল এর সাথে কথা বলাটা সহজ হয়ে যাবে। কথা খান বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সবার আগে নয়নতারা বেগমের মুখোমুখি হয়। তুই এখানে? খালাম্মা, আমি নিতুর মানে ভাবির কিছু জিনিসপত্র নিতে এসেছি। যা ওর ঘর থেকে নিয়ে নে। জি। কথার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে নয়নতারা বেগম মুনতাহার ঘরের দিকে যায়। মুনতাহা তার ঘরে বসে মোবাইলে কিছু একটা কাজ করছিল। নয়নতারা বেগম হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছে মুনতাহাকে নীলের কাছে পাঠায়, যাতে করে কথা নীলের সাথে একা দেখা করতে না পারে। নয়নতারা বেগম খুব ভালো করেই জানেন কথা আর নীল দুজন দুজনকে ভালোবাসে, এক কথায় যেটা কে বলে প্রেমের সম্পর্কে আছে। কিন্তু নয়নতারা বেগম নীলের বউ হিসেবে মুনতাহাকেই আনবেন, সেটা যে কোনো মূল্যেই হোক। কয়েকদিন যাবৎ নজরুল সাহেবের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। তার ওপর কালকে নিতু আর কাব্যের এমন একটা কাজে নজরুল সাহেবের বেশ বর্ষর একটা ধাক্কা লেগেছে। নিজের দুর্বলতা কাউকে দেখাতে চান না তিনি, কিন্তু শরীর যে আর মানছে না। ব্যবসার সব দায়িত্ব এখন ছেলেদের হাতে তুলে দিতে পারলেই সে মুক্ত।
অবশ্য সে ইতোমধ্যে কিছুটা চিন্তামুক্ত আছেন, কেননা নীলের হাতে ব্যবসার অনেকটা কাজ তুলে দিয়েছেন। নীল আগে থেকেই নজরুল সাহেবের কাজে সাহায্য করত, যার কারণে তার কাজ আয়ত্ত করতে বেশি কষ্ট হচ্ছে না। সকালে কথাদের বাড়ি থেকে আসার পর থেকে কাজ করছে নীল। বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছিল নীল, তখন মুনতাহা নীলের ঘরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আজকেও মুনতানা শিফনের একটা বেগুনি রঙের শাড়ি পরে আছে। মুনতাহা তার লম্বা খোপা করা চুলগুলো খোপা থেকে খুলে পিঠে ছড়িয়ে দিল। এমনিতেই সুন্দর সে, তার উপর থেকে আজ তার সাজসজ্জাও বেশ আবেদনময়ী। পিঠ থেকে চুলগুলো কাঁধের উপর টেনে এনে ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে মুনতাহা নীলের উদ্দেশ্যে বলল, সারাদিন এভাবে একা বসে থাকো কেন নীল? আমাকে একদমই সময় দাও না তুমি? মুনতাহার কথায় বেশ অবাক হয়ে নীল উত্তর দেয়, তোমাকে আমার সময় দেওয়াটা কি খুব দরকার? বাসায় কি আর কেউ নেই? এভাবে বলছো কেন? আমি কি তোমার কেউ নই? না, আসলে আমি সেটা বলিনি। আমি কাজ করছিলাম, আর বাড়িতে অনেক মানুষ আছে তোমায় সময় দেওয়ার জন্য। মুনতাহা কিছু বলতে যাবে তার আগেই নীলের মোবাইলটা বেজে উঠলে নীল বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে যায়। মুনতাহা উঠে দরজার কাছে চলে গেলেও কিছু একটা ভেবে আবার নীলের ঘরে ফিরে আসে। নীল ফোনে কথা শেষ করে ব্যালকনি দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছিল, ঠিক তখনই মুনতাহা এক প্রকার দৌড়ে গিয়ে নীলের সাথে ধাক্কা খায়। আচমকা ধাক্কা লাগাতে নীলটাল সামলাতে না পেরে মুনতাহাকে নিয়েই পড়ে যায়। পাশে বিছানা থাকায় তারা দুজনেই বিছানার উপর পড়ে নিতুর কাপড় চোপড় গুছিয়ে রেখে কথা নীলের ঘরের দিকে পা বাড়ায়। আজ নীলকে যেভাবেই হোক সে রাজি করাবে বাড়িতে সবাইকে তাদের বিয়ের কথা বলে দেওয়ার জন্য। এক হিসেবে এভাবে এসে সে নীলকে সারপ্রাইজও দিয়ে দেবে। হঠাৎ করে কথাকে দেখে নীল কিভাবে রিয়েক্ট করবে ভাবতে ভাবতে নীলের ঘরে ঢুকে পড়ে কথা। যেহেতু ঘরের দরজা খোলাই ছিল সেহেতু নক করার প্রয়োজন মনে করেনি সে। নীলের ঘরের ভিতর ঢুকতেই কথার হাসি মুখটায় মুহূর্তেই অন্ধকার নেমে আসে। নীলকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল সে এখানে, উল্টো তার জন্য এখানে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কে জানত। কথা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নীলের দরজার সামনে, আর তার ঠিক সামনে মুনতাহার বুকের উপর শুয়ে আছে নীল। নীলকে মুনতাহার বুকের উপর দেখার আগে হয়তো অন্ধ হয়ে যাওয়া ভালো হতো আমার জন্য। নিজের স্বামীকে অন্যের বুকে সহ্য করার ক্ষমতা কোনো মেয়ে থাকে না, কথারও নেই সেই ক্ষমতা। কথার পায়ের নিচ থেকে ধীরে ধীরে মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে। দুচোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে তার। এই দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছে না সে। নীল নিজেকে সামলে মুনতাহার উপর থেকে উঠতে গেলে মুনতাহা নীলের হাত চেপে ধরে। মুনতাহার ব্যবহারে নীল বেশ অবাক হয়। এরকম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর থেকে মুনতাহার এমন ব্যবহার। প্রচণ্ড রাগ হচ্ছে নীলের। হাত ছাড়ো মুনতাহা। রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে মুনতাহাকে কথাটা বলল নীল। নীলের রাগী মুখ দেখে মুনতাহা অনেকটা ঘাবড়ে যায়। নীল নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নীল উঠে দাঁড়াতেই দরজার সামনে কথাকে দেখতে পায়। মুনতাহা বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। কথা, তুই যা ভাবছিস একদম তা নয়। আমি ঘরে ঢুকছিলাম তখন মুনতাহা এসে ধাক্কা লাগলো আর আমরা। নীল বলতে নিলেও নীলকে থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করে। আর কিছু শুনতে চাই না। ভাবাভাবির তো কোনো প্রশ্নই আসে না। যা দেখার নিজের চোখেই তো দেখে নিলাম। আমার কথাটা শোন প্লিজ। কি কথা শুনব? এটাই তাহলে সত্যি? এতদিন হয়ে গেছে বিয়ে করেছেন তারপরেও কাউকে বলেননি? কারণ আপনি মুনতাহাকে বিয়ে করতে চেয়েছিলেন। কথা, তুই ভুল বুঝছিস।
আমি হয়তো এখনই সঠিক বুঝেছি। মুনতাহার রূপ আপনাকে বশ করে নিয়েছে, এই তো। মুনতাহাকে বিয়ে করবেন, আর আমি কে আপনার? আমার পরিচয় কাউকে দিতে পারবেন না, কারণ সবার চোখে আপনার স্ত্রী হবে মুনতাহা। আর আমি কি আপনার রক্ষিতা হয়ে থাকব? ছি কথা, এসব কি বলছিস? আমাকে বোঝানোর সুযোগটা তো দে একবার। কি বোঝাবেন? বলুন, কি বুঝাবেন আপনি আমাকে? কি মনে করেন নিজেকে আপনি? আর আমাকেই বাকি মনে করেন? আমাকে কি পুতুল মনে হয় আপনার? যখন যেভাবে ইচ্ছা সেভাবে খেলছেন। আমি যে রক্ত মাংসে গড়া মানুষ, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনি কাউকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন, আমি আপনার এক কথায় রাজি হয়েছিলাম। কারণ আমি আপনাকে ভালোবাসি। বিয়ে করার এতদিন পরেও আপনি কাউকে জানাননি, আমি সেটাও মেনে নিয়েছি। কাল রাতে আমার এত কাছে এসেছেন, সেটাও মেনে নিয়েছি। ভেবেছিলাম সবকিছু আপনার ভালোবাসা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আমার ভুল ধারণা ছিল। সবটাই আপনার নাটক ছিল। আমাকে রক্ষিতা বানিয়ে রেখে মুনতাহাকে বউ বানাতে চান তো? কিন্তু সেই স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। আপনি মুনতাহাকে ভালোবাসেন, ভালো, খুব ভালো। থাকেন মুনতাহাকে নিয়ে। আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। কথার এমন পাগলের মতো বকা প্রলাপে নীল রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে কথার গালে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়ে এসেছে। নীল কথাকে সোজা করে নীলের দিকে ঘুরিয়ে কথার মুখ তার দুহাতের আঁচলে নিয়ে নেয়। আই এম সরি কথা, প্লিজ ক্ষমা করে দে আমাকে। আমি এভাবে তোর গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু তুই আমার কথাটা শোন। মুনতাহার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু তোকেই ভালোবাসি। নিজের থেকেও অনেক বেশি, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। বিশ্বাস কর। আপনার প্রতি আমার বিশ্বাসকে আপনি নিজ হাতে গলা টিপে হত্যা করেছেন। নীলের হাত থেকে নিজেকে এক ঝটকায় সরিয়ে নিল কথা। এভাবে বলিস না কথা। মুনতাহা আর আমার কোনো সম্পর্ক নেই। আর এতদিন আমাদের বিয়ের কথাটা লুকিয়েছিলাম শুধু ঝামেলা যেন না, সেজন্য। কিন্তু তুই আমাকে একটু সময় দে, আমি সবাইকে আমাদের বিয়ের কথা বলে দেব। কথা নীলের সব কথা উপেক্ষা করে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। নিতুর কাপড়ের ব্যাগটা না নিয়েই কথা খান বাড়ি থেকে বেরিয়ে যায়। নীল কথার পিছন পিছন ছুট লাগালেও কথাকে ধরতে পারে না। কথার মনের মতো আকাশেও আজ মেঘ জমে আছে। চারদিকে ঠান্ডা ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। যে কোনো সময় আকাশের বুক চিরে জলরাশি নেমে এসে পৃথিবীকে ভিজিয়ে দিয়ে যাবে। খান বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলছে কথা। যেই ভালোবাসার জন্য সে এত কিছু সহ্য করেছে, সেই ভালোবাসা তাকে এভাবে ঠকাবে, এটা তো সে কখনো কল্পনাও করেনি। নীলকে ভালোবেসেই 2 বছর সে সব অপমান অবহেলা সহ্য করেছে। সেই নীল তাকে এভাবে ঠকাল। ভাবতেই ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। কথার দুচোখে যেন শ্রাবণের বর্ষণ হচ্ছে। কষ্টরা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে তার চোখ বেয়ে। তার ভালোবাসা তো নিঃস্বার্থ ছিল, তাহলে তার ভালোবাসা পরিণতি বিশ্বাসঘাতকতা কেন হল? তার ভালোবাসায় কি এমন কমতি ছিল? গুরুম গুরুম শব্দ করে আকাশ কাঁপিয়ে বজ্রপাতের সাথে ঝুম বৃষ্টি আশেপাশের উত্তপ্ত পরিবেশকে ভিজিয়ে শান্ত করে দিচ্ছে। কিন্তু কথার মন কিছুতেই শান্ত হচ্ছে না। তার মনের সেই কষ্টের ঝড়টা আগের মতোই তীব্র গতিতে বয়ে যাচ্ছে। এই কষ্টের কি কোনো শেষ আছে? কথার জীবন কি এখানেই থমকে যাবে? নীলকে ছাড়া বেঁচে থাকা কথার পক্ষে সম্ভব নয়, আবার নীলের ধোঁকা কেউ মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। কি করবে সে এখন, কিছুই ভেবে পাচ্ছে না।
নিঃশ্বাস নেওয়াটাও কেমন কষ্টকর মনে হচ্ছে তার কাছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা কথাকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আকাশে মেঘ জমে এমন অন্ধকার অবস্থা বিরাজ করছে যে বোঝার ক্ষমতা নেই সময়টা বিকেল নাকি সন্ধ্যা। কথা ভেজা অবস্থায় নদীর পার বেয়ে গন্তব্যহীন হেঁটে যাচ্ছে। আশেপাশের কোনো কিছুর দিকে তার নজর নেই। কি হচ্ছে কোনো হুঁশ নেই। বারবার চোখের সামনে নীল আর মুনতাহার একে অপরের বুকের উপর থাকার দৃশ্যটাই ভেসে উঠছে। কথা, তুমি ভিজছ কেন? পিছন থেকে নীরব কথার দিকে উৎসুক কিন্তু খানিকটা চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ছাতা হাতে দাঁড়িয়ে আছে সে। নীরবের ডাকে কথার হুঁশ ফিরে আসে। নিজের দুঃখে এত মুশগুল ছিল যে সে যে বৃষ্টিতে ভিজছিল এটা তো সে খেয়ালই করেনি। কথা নীরবের দিকে এক নজর তাকিয়েই বেশ অপ্রস্তুত হয়ে যায়। কেননা নীরব একদৃষ্টিতে কথার শরীরের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে কথার খেয়াল হলো যে সে একটা সাদা চুড়িদার পরে আছে যেটা বৃষ্টিতে ভেজার দরুন তার শরীরের সাথে লেপ্টে আছে। নীরবের লালসা ভরা দৃষ্টি কথা ভালোই বুঝতে পারছে। কথার এখন আরও বেশি কান্না পাচ্ছে। এতদিন নীল তাকে ব্যবহার করেছে আর এখন নীলের ভাই তার দিকে কুনজর দিচ্ছে। চোখ উপরের দিকে তোলেন নীরব ভাইয়া। ছি, আপনি এত খারাপ আগে জানা ছিল না আমার। আর কখনো আপনি আমার সামনে আসবেন না। আরে কথা শুনো তো। আই এম সরি, আসলে এভাবে তাকানো আমার ঠিক হয়নি, কিন্তু ট্রাস্ট মি, আমি খারাপ চোখে তাকাইনি। আমি অবুঝ শিশু নই। এতটুকু বোঝার বয়স আমার হয়েছে। কথা আর কিছু না বলে সেখান থেকে বাড়ির পথে হাঁটা ধরল। নীরব পিছন থেকে অনেকবার ডাকলেও কথা আর সাড়া দেয়নি। এতটা নিচু মনের মানুষের সামনে দাঁড়িয়ে থাকার মানে হয় না। পরনের ওড়নাটা শরীরে পেঁচিয়ে নেয় কথা। আমাদের সমাজে ভদ্রতার মুখোশ পরে অনেক নরপশু ঘুরে বেড়ায়। কখন এই মুখোশধারীদের ভিতরকার অমানুষ মাথাচাড়া দিয়ে উঠে কে জানে। এদের অমানুষী কাজকর্মের ফলও মেয়েদেরই দিতে হয়। কষ্টদায়ক হলেও এটাই সমাজের বাস্তবিক চিত্র। সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সহজ নয়, তাই নিজেদের সচেতন থাকা উচিত। দিন শেষে রাতের আধারে ঢেকে গেছে ধরা। বিকেলে শুরু হওয়া বৃষ্টি এখনো আগের মতোই ঝরছে। হয়তো আজ আকাশেরও মন ভেঙেছে, তাই তো এত অশ্রু বর্ষণ করছে। তোমার হাতেই হোক রাত্রি রচনা। এই আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে। বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিল শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। খুব সুন্দর গান করিস তো তুই। কাব্যের হঠাৎ করা উক্তিতে চমকে পিছন ফিরে তাকায় নিতু। ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির পানি হাত দিয়ে ধরতে ধরতে গানটা গাইছিল নিতু। হঠাৎ কাব্য এসে পড়াতে বেশ লজ্জার মুখে পড়ে যায় সে। ওই একটু আধটু আর কি। আপনি কখন এলেন? একটু আগেই। তোর গানটা শুনলাম। এমন বৃষ্টি ভেজা দিনে এই ধরনের গান এক অন্যরকম ভালো লাগার দোলা দেয় মনে। আপনার ভালো লেগেছে আমার গাওয়া গান? ভালো না লাগার কি আছে? আর তুই বারবার আপনি বলছিস কেন? আগে তো তুমি করে বলতি। আগে কি আপনি আমার স্বামী ছিলেন? এখন আপনি আমার স্বামী, তাই এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই নিতু। যেই জিনিসটা আমি তোকে দিতে পারবো না সেটার জন্য তোকে ফোর্স করব না। সো ডোন্ট ডু দিস। আমি এসব করছি কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার আমাকে এখনই ভালোবাসতে হবে এমন তো নয়। আপাতত আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট। আমি দুঃখিত নিতু। কেন? তোকে তোর স্ত্রী হওয়ার অধিকার দিতে পারছি না। আমার কাছে না অনেক সময় আছে।
মানে কিসের সময়? আপনার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করার সময়। আপনি জানেন, অপেক্ষা পৃথিবীর সবচেয়ে মধুর অনুভূতি। আর আপনার জন্য আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত আছি। কাব্য কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে থেকে ঘরে চলে গেল। নিতু কাব্য যাওয়ার দিকে তাকিয়ে একটু ম্লান হেসে পুনরায় বৃষ্টির পানি নিয়ে খেলা শুরু করল। সেই সাথে তার কণ্ঠে গুনগুন করে উঠল, আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি, তোমাকে দিল শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। ব্যালকনিতে রাখা চেয়ারটায় থম মেরে বসে আছে কথা। গালে পানির শুকিয়ে যাওয়া রেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো এতক্ষণ কান্না করছিল, কিন্তু এখন চোখের পানি শুকিয়ে গেছে। এখনো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আকাশের এই মন ভাঙা কান্না কখন শেষ হবে কে জানে। কথার ঘরের দরজায় টোকা পড়ছে, অপর পাশ থেকে কলি বেগম অনবরত কথাকে ডেকে যাচ্ছেন। কলি বেগমের ডাকে অনিচ্ছা সত্ত্বেও কথা উঠে দরজা খুলে দিল। তোর হয়েছেটা কি বলবি? নিতুদের বাসা থেকে এসেই ঘরে খিল এঁটেছিস, আর বেরুসনি, খাবারও খেলি না? কিছু না, শরীরটা ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। দেখি জ্বর এলো নাকি আবার? না, এমনিতেই মাথায় একটু ব্যথা। পরীক্ষার আগে কেউ বৃষ্টিতে ভিজে? এই নে খাবার, খেয়ে ঘুমিয়ে পড়। ড্রোয়ারে জ্বরের ঔষধ আছে, শরীর গরম করলে ঔষধটা নিজ দায়িত্বে খেয়ে নিস। হুম। কলি বেগম চলে গেলে কথা খাবারটা টেবিলেই রেখে দেয়। নীল আর মুনতাহাকে একসাথে দেখে তার পেট ভরে গেছে। এখন খাবার না খেলেও চলবে। কথা খাবার প্লেট রেখে ব্যালকনির কাচ বন্ধ করতে যেতেই নীল ব্যালকনি দিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। নীল পুরো ভিজে গেছে, বোঝাই যাচ্ছে পুরো বৃষ্টি মাথায় নিয়েই এসেছে এখানে। নীল ভিতরে ঢুকে এলে কথা একটু পিছিয়ে দাঁড়ায়। কথার চোখে মুখে অভিমান স্পষ্ট। তার ইচ্ছে করছে নীলের বুকে নিজেকে লুটিয়ে দিয়ে কিছুক্ষণ কান্না করে অভিমানটা দূর করতে। কিন্তু কোনো একটা সংকোচবোধ তাকে জাকড়ে ধরে রেখেছে, তাই তো নিজের মনকে শক্ত করে সে নীলের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। আচমকা নীল কথাকে শক্ত করে জড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিল। হঠাৎ করে জড়িয়ে ধরাতে কথা ভ্যাবাচেকা খেয়ে যায়। এমন হুট করে নীল কথাকে নিজের বুকে নিয়ে নেবে সেটা হয়তো কথা বুঝে উঠতে পারেনি। কেন যেন কথার ভীষণ রাগ হচ্ছে। এতটা কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখাতে এসেছে, ব্যাপারটা কথা কিছুতেই হজম করতে পারছে না। প্লিজ ক্ষমা করে দে, আমি সবাইকে বলে দেব বিয়ের কথা। আর বিশ্বাস কর মুনতাহা আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। কথা চুপ করে আছে। নীলের কথার ভালো মন্দ কিছু একটা উত্তর তার দেওয়া উচিত, কিন্তু সে নিজেকে মানাতে পারছে কিছুতেই। কথাকে নিজের বুক থেকে তুলে আবারও জিজ্ঞেস করল নীল, কিছু একটা বল। এভাবে চুপ করে থাকিস না। তুই এভাবে থাকলে বুকের ভিতরটা পুড়ে ছাই হয়ে যায়। চলে যান আপনি এখান থেকে। কথা এবার তুই বাড়াবাড়ি করছিস। বিকেলেও আমার কথা না শুনেই ভুল বুঝে চলে এসেছিস। আর এখনো আমার কথা শুনতে চাস না? কি শুনবো আপনার কথা? আপনার বিশ্বাসঘাতকতার প্রমাণ আমি নিজে চোখে দেখে এসেছি। আর কিছু শোনার ইচ্ছে আমার নেই। আমার উপর কেন তুই বিশ্বাস করতে পারছিস না? কেন কথা? ভালোবাসার ভিত্তিই তো বিশ্বাস, তাহলে কেন তুই আমার উপর বিশ্বাস করতে পারছিস না? কেন সবসময় আমাকেই ভালোবাসার, বিশ্বাসের প্রমাণ দিতে হবে? কেন? আমি কেন প্রতিবার প্রমাণ দেব? নীরবের সাথে আপনি আমাকে একবার দেখে কতটা অপমান করেছিলেন মনে আছে? তখনও আমাকে আমার নির্দোষ হওয়ার প্রমাণ দিতে হয়েছে। আদনানের সাথে বিয়ে ঠিক হওয়ার পর আপনাকে বিয়ে করে আমার ভালোবাসার প্রমাণ দিতে হয়েছে। বলতে পারেন কেন আমাকেই সবসময় প্রমাণ দিতে হয়?
কথার দুচোখ বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ছে। কথার চোখের পানি নীলের বুকের বা পাশে তোলপাড় শুরু করে দিয়েছে। নীল কিছু না বলে কথার চোখের পানি মুছে দিয়ে কথাকে পুনরায় বুকে জড়িয়ে নিল। নীলের বুকে মাথা রাখতেই কথা আগের থেকেও জোরে কান্নায় ভেঙে পড়ল। কথা কান্না করে যাচ্ছে আর নীল তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। ধীরে ধীরে কথার কান্নার গতি কমে আসছে। এতক্ষণ শুধু নীলই কথাকে জড়িয়ে ধরেছিল। এখন কথাও নীলকে হাত দিয়ে শক্ত করে ধরে নেয়। নীল কথার মুখটা তার দুহাতে আঁচলে নিয়ে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আপনি ওই মুনতাহার সাথে আর কখনো কথা বলবেন না। আর কখনো কথা বলবো সত্যি। কথা দিন। আমার কথাকে ছুঁয়ে কথা দিল ম। আর কখনো আমাকে ছেড়ে যাবেন না। আরে পাগলি, আমি কি তোকে ছেড়ে গিয়েছি নাকি? জানি না। কথা পুনরায় নিজেকে নীলের বুকের সাথে মিশিয়ে নিল। নীলও পরম আবাসে কথাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মুনতাহা আর নীলের বিয়ের কথাটা পাকা করে ফেলা উচিত আমাদের। নজরুল সাহেবের সামনে চায়ের ট্রেটা রাখতে রাখতে নয়নতারা বেগম কথাটা বলল। আগে আমি নীলের সাথে কথা বলে দেখি নেই, তারপর বিয়ের কথা পাকা করব। নীলের সাথে কথা বলতে হবে কেন? আপনি আর আমি যা ঠিক করব সেটা নীল হাসি মুখে মেনে নেবে। আমিও এটাই ভেবেছিলাম নিতুর বেলায়, কিন্তু সেটার পরিণতিটাও দেখা হয়ে গেছে আমার। নীল আমার কথার বাইরে আর কথাই বলবে না। যত দিন যাচ্ছে নিজের সন্তানদের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তাই দ্বিতীয়বার বদনামের ভাগী হতে চাই না। নীলের সাথে কথা বলে নীলের ইচ্ছাতেই বিয়ে হবে। নজরুল সাহেবের সাথে যুক্তিতে হেরে গিয়ে চরম বিরক্তি নিয়ে সেখান থেকে চলে গেলেন নয়নতারা বেগম। এত সহজে সে হেরে যাবে না। নীল ছোট থাকতে মুনতাহার মাকে সে কথা দিয়েছে মুনতাহাকে নীলের বউ বানাবেন। এত বছরের দেওয়া কথা নীলের বাচ্চামোর সামনে ফিকে পড়ে যাবে এটা তো সে মানতে পারে না। বাবা, আমি কথাকে বিয়ে করতে চাই। খান বাড়ির উঠোনে জিপ দাঁড় করিয়ে হন্তদন্ত হয়ে নজরুল সাহেবের কাছে ছুটে এসে কথাটা বলল নীল। একটু আগে নয়নতারা বেগমের দিয়ে যাওয়া চায়ের কাপে এইমাত্র চুমুক বসিয়েছিলেন নজরুল সাহেব। ঠিক তখনই নীলের মুখ থেকে এই ধরনের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল তার। নজরুল সাহেব বেশ ঠান্ডা মস্তিষ্কের মানুষ হওয়াতে চিল্লাচিল্লি না করে খুব শান্তভাবে পুনরায় কাপে চুমুক বসালেন। বাবা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি কথাকে ভালোবাসি আর কথাকে বিয়ে করতে চাই, সেটাও খুব দ্রুত। বুঝলাম। বসো। অনেকদিন হয় তোমার সাথে কথা হয় না। বাবা, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি নিরুপায়। নীল, আমি বেশ সন্তুষ্ট যে তুমি এই কথাটা সবার আগে আমাকে জানিয়েছ। নিতুর মতো ভুলভাল কোনো কাজ করনি। নজরুল সাহেবের কথায় নীল বেশ অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে আরও আগেই কথাকে লুকিয়ে বিয়ে করেছে। এখন যদি সে এই কথাটা তার বাবাকে বলে তাহলে হয়তো তার বাবা ভুলভাল কোনো কাজ করে বসবেন। হাতের কাপটা সামনের টেবিলে রাখা ট্রেতে রেখে নীলের দিকে মুখ ঘুরিয়ে নজরুল সাহেব বলা শুরু করলেন। দেখো নীল, বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা খারাপ যাচ্ছে। নিতুর বিয়েটা জলদি করানোর একটাই কারণ ছিল, আমার কিছু হওয়ার আগে নিতুর ভবিষ্যৎ ঠিকঠাক করা। তুমি আর নীরব দুজনেই নিজের দায়িত্ব নিতে সক্ষম। আমার যাওয়ার নয়ন আর তাহেরার কোনো সমস্যা তোমরা হতে দেবে না, এটা আমার বিশ্বাস। আর জীবনটা যেহেতু তোমাদের, তাই তোমরা যাদের জীবনসঙ্গী হিসেবে চাও তাদের নিয়েই থাকো। আমাদের দায়িত্ব তোমাদের দোয়া করে দেওয়া, সেটা পূরণ করে দেব। এভাবে বলছো কেন বাবা? নজরুল সাহেব কিছু না বলে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালেন। নীল মাথা নিচু করে আগের ভঙ্গিতেই বসে আছে। কেন যেন বিয়ে করে ফেলার কথাটা আর বলতে পারল না নীল।
হয়তো সে ভয় পাচ্ছে তার বাবাকে আরেকটা মানসিক ধাক্কা দিতে। 1.5 মাস পর সকাল সকাল ভীষণ চেঁচামেচি শুরু হয়েছে খান বাড়িতে। যে কেউ বাইরে থেকে দেখলে বলবে মাছের বাজার আজ খান বাড়িতে বসেছে। মানুষে থই থই করছে পুরো বাড়ি। সেই মানুষের ভিড় ঠেলে হলুদ একটা শাড়ি কোনোমতে গায়ে পেঁচিয়ে উঠোন দিয়ে ছুটে চলছে রাইসা। রাইসার পিছন পিছন তাইবা আর তানিয়াও ছুটে চলছে। রাইসা সকাল থেকে না খেয়ে পুরো বাড়ি ছুটছে মামার বিয়ে খাবে বলে। রাইসা, মা খাবারটা খেয়ে নে, কত বেলা হয়েছে। তাইবা, না মামুনি, আমি মামাল বিয়ে খাবো। বিয়ে খেলে বুঝি খাবার খাওয়া যায় না পাকনি বুড়ি। তানিয়া, খালামুনি, আমি যদি খাবাল খেয়ে নেই তাহলে বিয়ে কিভাবে খাবো। রাইসা রাধো বুলির কথা শুনে তাইবা আর তানিয়া ফিক করে হেসে দেয়। তাহেরা বেগম আর নয়নতারা বেগম অন্দরমহলের সব কাজ সামাল দিচ্ছে। নজরুল সাহেব ডেকোরেশনের লোকদের সাথে চেঁচামেচি শুরু করে দিয়েছেন। হলুদের অনুষ্ঠান বিকেলে শুরু হবে, কিন্তু এখনও অর্ধেক কাজও শেষ হয়নি। বাইরের সব কাজের তদারকিতে নীরব ছিল। নীরব কিছু কাজে বাড়ির বাইরে গেলে এদিকে ডেকোরেশনের লোকজন কাজে চরম ঢিলামি দিয়েছে। তাহেরা বেগম নিতুকে ডেকে একটা সাদা পাঞ্জাবি হাতে ধরিয়ে দিল নীলকে দেওয়ার জন্য। পাঞ্জাবিটা হাতে নিয়ে নিতু শাড়ি উঁচু করে দৌড় দিল নীলের ঘরের দিকে। নীল ভাইয়া, হলুদের সময় এটা পরিস। তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার ননদের বিয়ে কালকে, তুই জানিস আমার কত কাজ। ওরে, তোর কথায় মনে হচ্ছে দুনিয়ার সব কাজ তুই করছিস। আর নয়তো কি। জানিস কথাকে বউ সাজানোর, হলুদের সাজে সাজানোর দায়িত্ব পড়েছে আমার। হ্যাঁ বুঝলাম, তোর এত ঠান্ডা রিয়েকশন। যাক, যা ইচ্ছা কর, আমি যাচ্ছি। এই নিতু, তোর পরীক্ষা কেমন হয়েছিল রে? পরীক্ষার কথা শুনে নিতুর হাসি মুখখানা খানিকটা মলিন হয়ে গেল। তবুও দাঁতগুলো বের করে জোরপূর্বক একটু হেসে বলল, পরীক্ষা অনেক ভালো হয়েছে। সেটা তো রেজাল্ট এলেই বোঝা যাবে। চলবে।